বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত আগেই দখল করে নিয়েছিল আরাকান আর্মি 271 কিলোমিটার, এবং এখন শোনা যাচ্ছে বাংলাদেশের টেকনাফও নাকি আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। যদিও অসমর্থিত সূত্রের খবর, কিন্তু বিভিন্ন জায়গায় আমি ইন্ডিয়ান ন্যাশনাল নিউজ থেকে শুরু করে ওপার বাংলার বিভিন্ন নিউজে এটা শুনছি যে ওপার বাংলার টেকনাফ অঞ্চলের একটি অংশ ইতিমধ্যেই আরাকান আর্মির কার্যত দখলে চলে গিয়েছে। শুধু তাই নয়, আরাকান আর্মির মূল চোখ যে কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ, সেটাও আজকের পর্বে আপনাদের সামনে দেখাবো। কিন্তু তাহলে হবে কি, যখন নিজেদের দেশের ভৌগোলিক সীমাকে অতিক্রম করে মিয়ানমারের বিদ্রোহী আরাকান সেনারা যখন দখল নেওয়ার চেষ্টা করছে, অসমর্থিত সূত্রের খবর কোথাও কোথাও দখল নিয়েও ফেলেছে, তখন মোহাম্মদ ইউনূস কি করছেন জানেন? একেবারেই স্ক্রিপ্টেড নাটক। তিনি এদিকে লক্ষ্য রাখার কোনোই প্রয়োজন বোধ করছেন না, তার কারণ তার কাছে যা নির্দেশ আসছে সেই মতোই তিনি কাজ করছেন। কি তিনি কাজ করছেন না, পাকিস্তানের শাহবাজ শরীফের সঙ্গে তিনি গোপনে বৈঠক সারলেন কি করে এই দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা যায়। 1971 সালে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামের পর যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, সেই ইতিহাসকে ভুল প্রমাণ করার জন্য আরও একবার পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়ার গোপন আঁতাত এবং তার পরিকল্পনা নিচ্ছেন শাহবাজ শরীফের সঙ্গে একসঙ্গে বসে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। ঠিক যেন একটা স্ক্রিপ্টেড নাটক। যে কারণে একটা গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার সরকারকে পতনের পর তাকে ক্ষমতায় এনে দিয়েছিল পশ্চিমী দুনিয়া, সেই পশ্চিমী দুনিয়ার অঙ্গুলি হেলনেই যেন যা যা বলা হচ্ছে তাই তাই কাজ করার চেষ্টা করছে বাংলাদেশের নতুন কাঠপুতুল মোহাম্মদ ইউনূসের প্রশাসন। আর আজকে আপনাদের এটাও দেখাবো ভারতবর্ষের কি সম্পর্ক রয়ে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন কালাদান প্রজেক্টের ব্যাপারে, যারা জানেন না তাদের বিস্তারিত তথ্য দেব আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, প্রথমেই যে বক্তব্য আপনাদের সামনে বললাম যে বাংলাদেশের মধ্যে ঢুকে এবার আরাকান আর্মি কিছু কিছু জায়গা দখল নিতে শুরু করেছে, এই বক্তব্যের সত্যতার জন্য আপনাদের সামনে কিছুক্ষণ পরেই একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের যে জিনিসটা, যে বিষয়টি জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিকেন নেক। সেই চিকেন নেক সম্পর্কে আপনারা সকলেই জানেন, বিশেষ করে ওপার বাংলার যারা মৌলবাদী নেতারা রয়েছেন তারা বারবার ভারতকে থ্রেট দিতে শুরু করে যে চিকেন নেককে কেটে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব। এই ধরনের বক্তব্য আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন। এই সম্পর্কে আপনাদের কিছুটা তথ্য দেব। কালাদান প্রজেক্ট কেন এত ইম্পর্টেন্ট, যে মায়ানমারে কোটি কোটি ডলার ভারত খরচা করছে কালাদান প্রজেক্ট তৈরি করার জন্য, সেটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য প্রথমে আপনাদের বুঝতে হবে চিকেন নেক কি। দেখুন, আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের ম্যাপটা আপনারা বুঝতেই পারছেন। বাংলাদেশের পশ্চিমে যে পশ্চিমবঙ্গের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, একটা গোল করে সার্কেল করে দেওয়া রয়েছে, ওটাকে চিকেন নেক বলা হয়। কেন এটিকে চিকেন নেক বলা হয় তার কারণ হচ্ছে ভারতের সেভেন সিস্টারের গল্প আপনারা জানেন। ভারতের 7টি ছোট ছোট অঙ্গরাজ্য রয়েছে, সেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, যার সঙ্গে চীনের একটা বিরাট সীমান্ত রয়েছে, এবং রয়েছে আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম। এই 7টি ছোট ছোট অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই সেভেন সিস্টারের যে কোনো একটা রাজ্যে আপনাকে যদি পৌঁছাতে হয় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, তাহলে আপনাকে কত একটা ছোট অংশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছেন। সেটা গোল করে সার্কেল করে দেওয়া হয়েছে, সেটাকেই বলা হচ্ছে চিকেন নেক, যেটা শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গের বুকের ওপর দিয়ে শিলিগুড়ি করিডর দিয়ে গেলেই একমাত্র আপনি এই সেভেন সিস্টার রাজ্যের মধ্যে পৌঁছাতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন চিকেন নেকের উত্তর দিকে রয়েছে নেপাল, আর চিকেন নেকের দক্ষিণ পূর্বে রয়েছে বাংলাদেশ। বারবার বাংলাদেশ এই হুমকিটাই দিয়ে আসে যে এই চিকেন নেককে কেটে এই সেভেন সিস্টারকে আলাদা করে দেব। সে যাই হোক, বাংলাদেশের সেই ক্ষমতা না থাকলেও চীন সহ অন্যান্য বৈদেশিক শক্তি তারা যে ভারতকে এই বিষয়টি নিয়েই বারবার চাপে রাখার চেষ্টা করে সেটা একেবারেই পরিষ্কার। কিন্তু এর থেকে সমাধান কি? এই যে সেভেন সিস্টার, এই রাজ্যের যে কোনো একটিতে যদি কখনো যুদ্ধ লাগে, গোটা ভারতের মধ্যে যুদ্ধ লাগে, কিংবা সীমান্তের মধ্যে অরুণাচল প্রদেশে যদি কোনোদিন যুদ্ধ লাগে, তাহলে এই সেভেন সিস্টার কোনো একটি রাজ্যে পৌঁছে যাওয়ার একমাত্র পথ, যেটা এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয়, সেটাও যদি বাংলাদেশের উপদ্রবের কারণে কোনোভাবে সেটা বন্ধ হয়ে যায়, কিংবা পাহাড়ে ধস নামার কারণে যদি বন্ধ হয়ে যায়, তার জন্য একটা সমাধান বাঁচতে গিয়েই ভারত যে প্রজেক্টটি আজ থেকে প্রায় 10-15 বছর আগে নিয়েছিল, সেটাকেই বলা হয় কালাদান প্রজেক্ট।
কি সেই কালাদান প্রজেক্ট, আসুন আপনাদের আরো একটা ম্যাপ দেখিয়ে সেটাকে বিশ্লেষণ করি। ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষের পূর্বে রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের পাশে রয়েছে মায়ানমার। এই মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে আড়াআড়ি ভাবে রয়েছে একটা নাফ নদী এবং সেই নাফ নদীর পাশ ধরে রাখাইন যে রাজ্যটি রয়েছে সেটি ইতিমধ্যেই আরাকান সেনার হাতে চলে গিয়েছে। এই পর্যন্ত আপনারা জানেন। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে সেভেন সিস্টারের গল্প আপনাদের সামনে বললাম, যে চিকেন নেক যদি কোনোভাবে ডিস্টার্বড হয়, সেটা পাহাড়ের ধস নামার ক্ষেত্রেই বলুন কিংবা বাংলাদেশ নেপাল এই দুটি পৃথক দেশের কোনো বিশৃঙ্খল কারণেই বলুন, সেখানে যদি কোনো প্রবলেমের সৃষ্টি হয়, তাহলে ভারত এই সেভেন সিস্টারকে কি করে সামাল দেবে? তার জন্যই কালাদান প্রজেক্টের সৃষ্টি। কালাদান প্রজেক্টটা তৈরি করা হচ্ছে মায়ানমারের ওই রাখাইন প্রদেশের কাছাকাছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের একেবারেই দক্ষিণ দিকে সিতওয়ে বলে একটি পোর্ট রয়েছে। এই সিতওয়ে পোর্টের মধ্যেই কালাদান প্রজেক্ট, সেটা ভারত কোটি কোটি ডলার খরচা করছে সেই সিতওয়ে পোর্টের মধ্যে যোগাযোগ স্থাপন করা। কিভাবে? আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখুন কলকাতা থেকে একটা নীল রঙের লাইন এসে কানেক্ট হয়েছে সিতওয়ে বন্দরে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের মধ্যে বা বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে, এবং বাংলাদেশকে ব্যবহার না করে, আকাশসীমা লঙ্ঘন না করে ভারতকে যদি সেভেন সিস্টার অ্যাক্সেস করতে হয়, ধরুন কোনোদিন বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ বাঁধলো কিংবা ভারত বাংলাদেশকে অ্যাটাক করলো, তাহলে তো বাংলাদেশ তাদের আকাশসীমাকে ব্যবহার করতে দেবে না। সেক্ষেত্রে ভারত কিভাবে সেভেন সিস্টারে পৌঁছে যেতে পারে এই শিলিগুড়ি করিডোর ছাড়াও? সেখানে দেখুন একটা উপায় রয়েছে। উপায়টা হচ্ছে এইটা, যে কলকাতা থেকে সরাসরি সিতওয়ে বন্দরে ভারত জলপথে যেতে পারে এবং সেখান থেকেই পালেতোয়া বলে একটি জায়গা রয়েছে মায়ানমারের, সেই পালেতোয়া পর্যন্ত যাওয়ার রাস্তা হচ্ছে কালাদান রিভার। সেই কালাদান রিভার পর্যন্ত নৌপথে পালেতোয়া পৌঁছাতে হবে, তারপর পালেতোয়া থেকে সরাসরি মিজোরাম সড়ক পথে পৌঁছে যাওয়া যাবে। এই রাস্তাটি ভারত তৈরি করার চেষ্টা করছে। আপনারা আরো একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। সিতওয়েতে ভারত একটা বন্দর তৈরি করার চেষ্টা করছে প্রায় শেষের দিকে, এবং সেখান থেকে পালেতোয়া যাওয়ার জন্য একটা কালাদান নদী রয়েছে। এই কালাদান নদীতে ভারত সমুদ্র বা নদীপথে পালেতোয়া পৌঁছে যাবে। পালেতোয়া পৌঁছে গেলেই সেখান থেকে সড়ক পরিবহনের মাধ্যমে সরাসরি মিজোরামকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ মিজোরামে পৌঁছে যাওয়া মানে সেভেন সিস্টারকে অ্যাক্সেস করা। বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন না করে কিভাবে ভারত মায়ানমারের ছোট্ট একটা বন্দর সিতওয়ে বন্দরকে কেন্দ্র করে কিভাবে সেভেন সিস্টারে পৌঁছে যায়, সেটাই হচ্ছে তার ছক। ভারতবর্ষ সেটা দীর্ঘদিন ধরে করছে। কিন্তু আপনারা জানেন যে যেহেতু এই মুহূর্তে মায়ানমারের একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, তার মধ্যে 80% ভাগ এই মুহূর্তে আরাকান আর্মির হাতে চলে গিয়েছে এবং শোনা যাচ্ছে যে এই রাখাইন প্রদেশটা একটা নিজস্ব দেশ হিসাবে পরিগণিত হবে, যেটা আরাকান আর্মির হাতে থাকবে। অর্থাৎ মায়ানমারটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, সেটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। এবং আপনাদের এই তথ্যটাও দিয়ে রাখি, আপনারা কতজন জানেন সেটা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে, আপনারা রোহিঙ্গা অনেক মন্তব্য শুনেছেন। এই রোহিঙ্গা কারা জানেন? এই রোহিঙ্গা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ানমারের মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা। যারা রোহিঙ্গা সম্প্রদায়ের বাসিন্দা তাদেরকেই কিন্তু আমরা রোহিঙ্গা বলে চিনি। এবং এই রোহিঙ্গারা, তারা বাংলাদেশে 1 কোটি রোহিঙ্গা তারা ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকে গিয়েছে। শেখ ইউনিসের ক্ষমতায় আসার আগেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং যেহেতু মায়ানমারে 70% বৌদ্ধিস্টদের বাস, মাত্র 30% মুসলিমদের বাস, এবং সেখানেও যেহেতু মুসলমানরা বৌদ্ধদের উপর আক্রমণ করে, তাই সেই কারণেই মুসলমান বা রোহিঙ্গাদের আটকানোর জন্যই কিন্তু আরাকান বাহিনী, তারা নিজেদের হাতে বৌদ্ধিস্ট, তারা শান্ত প্রকৃতির হয়ে থাকে। তারা কতটা না বিপদে পড়লে অস্ত্র ধরে না সেটা কল্পনা করে দেখবেন। তাই রোহিঙ্গা মুসলমানদের উপদ্রবে তারা কিন্তু অস্ত্র ধরে আরাকান বাহিনী তৈরি করেছে। এবং একদিকে যেমন তাদের উদ্দেশ্য স্বাধীন রাখাইন সাম্রাজ্য গড়ে তোলা, অর্থাৎ মায়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা, তাদের আরো একটি লক্ষ্য রয়েছে, এই সমস্ত রোহিঙ্গা মুসলমানদের তাদের দেশ থেকে তারা তাড়িয়ে দেবে। এখানে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ, তার কারণ এখনো পর্যন্ত লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান তারা রাখাইন প্রদেশে অপেক্ষা করছে, তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অনেক জায়গায় উল্লেখ করা হচ্ছে। এমনকি বাংলাদেশের মধ্যে ঢুকে ড্রোন থেকে হামলা চালিয়েছে আরাকান বাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর, সেটাও কিন্তু বিভিন্ন নিউজে আসছে। এবং এই যে রোহিঙ্গা বাহিনী, কোনো দিনই তারা মায়ানমারের জমি অ্যাক্সেস করতে পারবে না, তাদেরকে যে তাড়িয়ে দেওয়া হবে সে ব্যাপারে দুই সরকারই নিশ্চিত। সেই কারণেই বাংলাদেশ সিঁদুরে মেঘ দেখছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছে যে 1 কোটিরও বেশি রোহিঙ্গা মুসলমান তাদের দেশে আশ্রয় নিয়েছে, যাদের পুরো ভার বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এমনিতেই নিজেদের
দেশের নাগরিকদের তারা খেতে দিতে পারে না, তার উপরে আবার মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের চাপ। জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশের একটা সমঝোতা হয়েছিল যে জান্তা সরকার এই রোহিঙ্গা মুসলমান যারা বাংলাদেশে চলে গিয়েছে তাদেরকে ফেরত নিয়ে নেবে। কিন্তু এই যে রাখাইন প্রদেশ কার্যত আরাকান আর্মির হাতে চলে যাওয়াতে সেই যে সমঝোতাপত্র সেটা যে আর বাস্তবায়িত হবার নয় সেটা পরিষ্কার বুঝে গিয়েছে মোহাম্মদ ইউনূস। বরঞ্চ আরো যারা রয়ে গিয়েছে এখনো পর্যন্ত মায়ানমারে সেই রোহিঙ্গারা, তারাও দেশ ছাড়ার জন্য তারা সুযোগের অপেক্ষা করছে কখন তারা বাংলাদেশে প্রবেশ করবে। কাজেই একেবারে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে বাংলাদেশের। এবং এই যে আরাকান আর্মি, তারা যে শুধুমাত্র এই রাখাইন প্রদেশ নিয়ে তারা শান্ত থাকবে এমনটা নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। অনেক বক্তব্য আপনাদের সামনে বলা হয়ে গেল, আসুন এবার আপনাদের সামনে সর্বভারতীয় চ্যানেল থেকে একটি বক্তব্য শোনাই আপনাদের, সেটা শুনলেই বুঝতে পারবেন আমার এই বক্তব্যের সত্যতা কতটুকু। बांग्लादेश पर बहुत बड़ा हमला हुआ है। बांग्लादेश की 271 किलोमीटर सीमा पर पूरी तरह से कब्जा कर लिया गया है। यहां तक कि दावे किए जा रहे हैं कि बांग्लादेश के टेक्नाफ शहर पर भी कब्जा कर लिया गया है। बांग्लादेश भारत को धमकी देने में व्यस्त था, लेकिन म्यांमार के एक विद्रोही संगठन ने बांग्लादेश की सीमा पर ही कब्जा कर लिया है। ये विद्रोही संगठन बांग्लादेश पर जबरदस्त हमले कर रहा है। हमले इतने भीषण हैं कि बांग्लादेश की सेना म्यांमार बॉर्डर से भाग गई है। म्यांमार के विद्रोही संगठन अरकान आर्मी ने बांग्लादेश में घुसकर हमले किए हैं। अरकान आर्मी रोहिंग्या मुसलमानों और बांग्लादेशी मुसलमानों पर ड्रोन से हमले कर रही है। कई लोगों का तो यहां तक कहना है कि अरकान आर्मी भारत को खुश करने के लिए बांग्लादेश के टुकड़े करना चाहती है, क्योंकि अरकान आर्मी चाहती है कि भारत अपना कलादान प्रोजेक्ट पूरा करे। अब इस दावे में कितनी सच्चाई है उस पर चर्चा करेंगे, लेकिन पहले आपको दिखाएंगे कि कलादान प्रोजेक्ट क्या है, अरकान आर्मी क्या है और अरकान आर्मी बांग्लादेश की सीमा पर कब्जा करके क्यों बैठ गई है। दरअसल बांग्लादेश दो देशों के साथ बॉर्डर शेयर करता है। बांग्लादेश के 3 तरफ भारत है तो एक तरफ म्यांमार। म्यांमार का रखाइन इलाका बांग्लादेश से लगता है। अब बांग्लादेश के खिलाफ रखाइन स्टेट में अरकान आर्मी आकर खड़ी हो गई है। पिछले कुछ दिनों से अरकान आर्मी बांग्लादेश पर ताबड़तोड़ हमले कर रही है। आप जानते ही हैं कि म्यांमार में गृह युद्ध चल रहा है। म्यांमार के अलग अलग इलाकों पर अलग अलग विद्रोही संगठनों का कब्जा है। ऐसे में रखाइन इलाका जो बांग्लादेश से लगता है, वहां अरकान आर्मी का राज है। आप बार बार जिन रोहिंग्या मुसलमानों के बारे में सुनते हैं वो रखाइन के रहने वाले ही हैं। रखाइन में 30% आबादी रोहिंग्या मुसलमानों की है तो 60% से ज्यादा बुद्धिस्ट है। रखाइन इलाका हमेशा से ही बुद्धिस्ट लोगों का रहा है, लेकिन इस इलाके में रोहिंग्या मुसलमानों ने बुद्धिस्ट लोगों को मारना शुरू कर दिया। इसी का बदला लेने के लिए रखाइन के बुद्धिस्ट लोगों ने 2009 में अरकान आर्मी की स्थापना की। अभी तक तो अरकान आर्मी सिर्फ रोहिंग्याओं से ही जंग लड़ रही थी, लेकिन जब से बांग्लादेश में मोहम्मद यूनुस की सरकार आई है तब से अरकान आर्मी ने बांग्लादेश पर भी हमले शुरू कर दिए हैं। अरकान आर्मी का मानना है कि बांग्लादेश में मोहम्मद यूनुस की सरकार आने की वजह से रोहिंग्या मजबूत हो सकते हैं। इसी को रोकने के लिए अरकान आर्मी ने बांग्लादेश और म्यांमार की 271 किलोमीटर सीमा पर कब्जा कर लिया है। हाल ही में खबर आई है कि अरकान आर्मी चाहती है कि भारत अपना कालादान प्रोजेक्ट जल्दी पूरा करे। कालादान एक मल्टी मॉडल ट्रांजिट ट्रांसपोर्ट प्रोजेक्ट है जो कोलकाता से म्यांमार और फिर म्यांमार से मिजोरम तक जाता है। इस प्रोजेक्ट में समुद्र, नदी और जमीन तीनों रास्ते शामिल हैं। कालादान प्रोजेक्ट का म्यांमार वाला हिस्सा रखाइन स्टेट से होकर ही गुजरता है। ऐसे में अरकान आर्मी भारत को खुश करना चाहती है। वो चाहती है कि भारत जल्द से जल्द इस प्रोजेक्ट का काम पूरा करे। अब म्यांमार में तो कोई सरकार है नहीं, अलग अलग जगहों पर विद्रोही संगठनों का राज है। ऐसे में रखाइन इलाके के सारे फैसले अरकान आर्मी कर रही है। শুনলেন বন্ধুরা, অনেক জায়গায় দাবি করা হচ্ছে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ড্রোন থেকে হামলা চালানো হচ্ছে এবং কক্সবাজার আর মূলত সেন্ট মার্টিন এই দুটোই আরাকান আর্মি তাদের পাখির চোখ, যেহেতু ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এমনটাও জানা যাচ্ছে ভারতের সঙ্গে আরাকান বাহিনী তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। আরাকান বাহিনী বলে দিয়েছে যে ভারতের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই, কালাদান প্রজেক্ট নিয়ে তাদেরও কোনো সমস্যা নেই, ভারত যেভাবে কাজ এগোচ্ছে সেইভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে, এমনটা কিন্তু আরাকান আর্মি বলে দিয়েছে। অর্থাৎ
শুধুমাত্রই যে চাপে পড়বে চীন এবং বাংলাদেশ, সেটা অন্তত এখনকার যে পরিস্থিতি সেটা থেকে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। আর এই সমস্ত কিছু কান না দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতির কথা না ভেবে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে গোপনে বৈঠক করছেন মোহাম্মদ ইউনূস। তার কারণ তিনি একেবারেই স্ক্রিপ্ট মতো কাজ করছে। তাকে যা বলা হচ্ছে, পশ্চিমী দুনিয়া যেহেতু তাকে প্রধানমন্ত্রী করে দিয়েছেন, তাই তাদের নির্দেশ মতো যা যা নির্দেশ আসছে ওপরওয়ালা থেকে, সেইগুলোই একেবারেই ভৃত্যের মতো পালন করতে বাধ্য হচ্ছেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন। আর আগামী কয়েকটা বছরের মধ্যে বাংলাদেশের কি পরিণতি হয় সেটা চোখের সামনে আপনি দেখতে পারবো, একথা দেওয়ালের মধ্যে লিখে নিতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।